জামাতের সি টিম জুলাই জঙ্গিদের প্রতিষ্ঠান এনসিপির নতুন নাটক মঞ্চস্থ। সাভারে তাদের সমাবেশে নাকি বোমা বর্ষণের ঘটনা ঘটছে, অথচ সেই বোমা বর্ষণে একজনও মরে নাই। মরা তো দূরের কথা, একজন একটু হাত পাও ভাঙে নাই, কোথাও একটা ছিদ্র হইয়া এক ফোঁটা রক্ত বের হয় নাই। জনগণ এখন প্রশ্ন তুলতেছে, কোন রাজনৈতিক দলের রাত 10টায় এবার কিসের সমাবেশ? তারা এই নিজের একটা নাটক মঞ্চস্থ করে ডেভিল ইনুস যখন এই যে জুলাইয়ের সময় তারা পদচারণায় পুলিশি নিরাপত্তা পাইছিল, সেনাবাহিনীর নিরাপত্তা পাইছিল, এখন তারেকের কাছ থেকে সেই পুলিশি নিরাপত্তার জন্য এই নাটক তারা মঞ্চস্থ করছে। কিছু তাদের উপর বোমা বর্ষণ, অথচ কেউ মরে না, কারো ফুটো হয় না, কেউ একটু ন্যূনতম আহত হয় না। 24-এর 5 আগস্ট না ঘটলে হাসনাত, সার্জিস, নাহিদের মতন ব্যক্তিরা ছাত্র জীবনে কিভাবে আন্তর্জাতিক মানের বাটপার, ধুরন্ধর, প্রতারক হইতে পারে এবং একটা দেশের প্রথম শ্রেণীর জঙ্গি, সন্ত্রাসী হইতে পারে, কত বড় গুপ্ত ঘাতক হইতে পারে, এইটা দেশবাসী জানতো না, চিনতেও পারতো না এদেরকে। টোকাই থেকে কিভাবে মুহূর্তের মধ্যে শত শত কোটি টাকার মালিক বনে যায়, এমনকি বন্যায় কবলিত মানুষের আশ্রয়ের জন্য, মানুষের একটু শুকনো খাবারের জন্য ব্যাংক ভেঙে ছোট্ট সোনামণিতে ভিক্ষার টাকা, অনুদানের টাকা, সেইটাও কিভাবে মাইরা খাইতে পারে, এই সকল টোকাইগুলা এটা মানুষ জানতে পারতো না। সম্প্রতি এই টোকাইগুলা সাভারে একটা রাজনৈতিক নাকি প্রোগ্রাম করছে, ওদের জুলাই জঙ্গিদের যে এনসিপি নামক একটা সংগঠন আছে, ওইখানে নাকি বোমা বর্ষণ করা হয়েছে। তো আমি সেই ভিডিওগুলো, যারা নিউজগুলো করছে, ভিডিওর কমেন্ট সেকশন গুলো পড়তেছিলাম। জনগণ বুঝতে পারছে এটা সম্পূর্ণ ওদের নিজের তৈরি একটা নাটক। সাধারণ মানুষকে ওরা একটা বোঝানোর চেষ্টা করতেছে যে ওরা বাংলাদেশের অনেক বড় একজন ব্যক্তি এবং ওরা যেখানে যায় হিংসাত্মক হয়ে ওদের উপর বোমা বর্ষণের ঘটনা ঘটে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 24-এর 5 আগস্ট পরবর্তী সময় হাসনাতের একেবারে ধরা খাইয়ে গেছে দুইটা, একেবারে হাতে নাতে ধরছিলাম। ও একবার ওই যে গাজীপুরে একবার ওর উপরে নাকি কোন কারা মারছে, ও বলতেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওকে মারছে। এ ধরনের একটা নিউজ ফলো করছিল, প্রচার করছিল যে ওর উপর হামলা করা হয়েছে এবং এইখানে 2 ফোঁটা সস দিয়ে যে ছবি এইখানে হামলা করছে। আমার নিজস্ব সহকর্মী একজন ভাই, আমার ঘনিষ্ঠ, সে ঠিক তার 2 দিন পর গাজীপুরে যে এলাকায় তাকে থানায় মামলা করা হইলো এবং ছাত্রলীগের অসংখ্য, আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী এক রাতের মধ্যে অ্যারেস্ট করলো, কিন্তু যে এলাকায় ওরা মানে থানায় মামলায় উল্লেখ করা হয়েছে, একেবারে আমার সহকর্মী, আমি নাম বলতেছি না, ও এখানে গিয়ে ইনভেস্টিগেশন করেছে। আমি ওরে বলছি ভাই ওখানে যেতেই হবে, আশপাশে থাকা দোকান, রাজধানী বা গাজীপুরের মতো শহর এলাকায় আপনার ওপেন একটা রাস্তায় ঘটনা ঘটতেছে, জানেন তো আশপাশে চায়ের দোকান থাকে, রিক্সার গ্যারেজ গুলো থাকে, ওইখানে কাছে 2টা রিক্সার গ্যারেজ, 3টা চায়ের দোকান, কেউ মানুষ বলতে পারে না যে না এখানে একাধিক চায়ের দোকান, একটা মানুষ বলে না যে না এই ধরনের ঘটনা এখানে ঘটে নাই, কেউ কারো চোখেই পড়ে নাই। এরপর একটা মনে আছে নিশ্চয়ই যে হাসনাত হুট করে বললো যে তার গাড়িতে তাকে অ্যাক্সিডেন্টের নাম করে, তাকে দুর্ঘটনা করে তাকে মাইরে ফেলানোর ষড়যন্ত্র করা হয়েছে। মনে আছে আপনাদের যে ওর গাড়ি ভেঙে ফেলছে, গাড়ির সামনে মাইরে দিছে, একেবারে যে অ্যাটাক করা ওকে ভেবে কৌশলে মাইরে ফেলানোর চেষ্টা করতেছে। মানে কত বড় জাতীয় পর্যায়ের একজন নেতা। পরে আপনাদের নিশ্চয়ই এটা একবার হাতে নাতে ধরাই দিচ্ছিলাম যে গাড়ি যদি বাম সাইড দিয়ে চলে, সামনে থেকে মেরে দিলে গাড়ির ডান দিকে লাগবে, এটাই তো নিয়ম, সামনে থেকে মেরে দিলে গাড়ির ডান দিকে লাগবে, কিন্তু ওর গাড়ি কিন্তু বাম দিকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার মানে প্রমাণিত হয়েছে যে মদ্যপ অবস্থায় ওরা রং সাইড দিয়ে গাড়ি চালাইছিল, আর বাম দিক থেকে আসা গাড়ি ওর গাড়ির সামনে মেরে দিচ্ছে। এই তো ও রং সাইডে গেছে দেখে ওর গাড়িতে আঘাত লাগছিল, সামান্য একটা চিহ্ন, সেটাকে বলছে হত্যা। সেই নাটক জানেন যে এই 2 বছরে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, দেশের 6 কোটি মানুষ অতীব দারিদ্র সীমার নিচে চলে গেছে, আর বর্তমান যে ধুঙ্গুর অবস্থা তো দেখতেই পাচ্ছেন যে এই দেশের এখন পরিস্থিতি কোন দিকে এবং জুলাই জঙ্গিদের আগামীতে পরিণতি কি হবে। সাধারণ জনগণ যদি শোনে যে জুলাই যোদ্ধা, যদি পরিচয় দিতে সাধারণ জনগণ এমনি এখানে বাটাম দিয়ে মাটির সাথে একেবারে শোয়াই দেয়, এতটা ক্ষুব্ধ ওদের উপরে সাধারণ জনগণ। আর ওরা ওদের সমাবেশ হচ্ছে রাজনৈতিক, ওইখানে বোমা বর্ষণের ঘটনা ঘটছে নাকি। ইতিমধ্যে ওরা বুঝতে পারছে যে বাংলাদেশে অন্য ঢাকার বাইরে অন্য জেলাগুলো যদি ওরা যায়, সেই জেলায় যেখানে সাধারণ জনগণ ওদের উপরে ক্ষুব্ধ, যেখানে বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে হত্যা করে নদীতে ফেলা হচ্ছে, যেখানে প্রবাসীর স্ত্রীকে ঘরে একা আছে এমন অবস্থায় তার ঘর লুটপাট করে তাকে ধর্ষণ করে হত্যা করে ফেলে দেওয়া হচ্ছে, যেখানে একজন ব্যবসায়ীকে দেখতেছেন যে অন্ডকোষ চাইবে ধরে 70 লক্ষ টাকার চেকে একেবারে জোর করে স্বাক্ষর নেওয়া হচ্ছে, কোন একজন নিরাপদ একজন ব্যবসায়ী বলেন ভিক্ষুক
সেদিন দেখলাম কুষ্টিয়াতে এক ভিক্ষুক 150 টাকা ছিনতাই করতে যাইয়া ছাত্র দলের এক সন্ত্রাসী তাকে ছুরি দিয়ে পোস্ট মারিয়ে দিয়েছে সেই ভিক্ষুকের হাতে, মাত্র 150 টাকা এর জন্য এক ভিক্ষুককে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে সেই ব্যক্তি। আজকে যেখানে সাধারণ জনগণ যখন এইভাবে ভুক্তভোগী হচ্ছে একের পর এক, সেখানে এই জুলাই জঙ্গিরা বুঝতে পারতেছে যে ওদের বাংলাদেশের কোথাও নিরাপদ নাই। আর এই কারণে এখন নিজেরা একটা সমাবেশ বোমা বর্ষণ হয়েছে, এখন কি চাও সরকার কাছে বলবে যে আমাদের সেনাবাহিনী দিতে হবে, পুলিশ প্রোটেকশন দিতে হবে, গোপালগঞ্জ যাওয়ার নাম বলে এখন ওইখানে যাবে না, নিরাপত্তা নাই, এখন কি চাও সেনা প্রোটেকশনের মাধ্যমে তারা জুলাই পদচারণা করবে, কারণ এটা তাদের নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের উদ্যোক্তা ওরা। এখন জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে। জনগণ, আমি বিশ্বাস করি যে জনগণ যেদিন ওদের উপরে বোমা বর্ষণ করবে, যেদিন ওদের উপরে এই ধরনের বর্ষণ করবে, সেই দিন ওইখান থেকে ওরা একটা জুলাই জঙ্গি ফিরে আসতে পারবে না। সবকটা জুলাই জঙ্গি ওখানে মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে। যতদিন পর্যন্ত যে সকল মানুষ দেশবাসীকে একটা কথা বলে দিবার চাই, এনসিপির ওই সকল প্রোগ্রামে যদি কখনো দেখেন যে 2-4 টাকা একেবারে মাটির সাথে শুয়ে পড়ছে, তাহলে বিশ্বাস করবেন যে এটা জনগণ ঘটাইছে, সাধারণ জনতা ওদের সাথে ঘটাইছে। কিন্তু যতদিন পর্যন্ত দেখবেন একটাও সয় নাই, কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ওই যে সসের মতো দুটো ফোটা দিয়ে আমার একটু রক্ত হয়েছে, রক্ত বেরোয়েছে, এটা বুঝুন ওরা নিজেরাই নাটক করতেছে। পাঞ্জাবি টাইনে ছিঁড়ে ফেলাইবে, একজন আরেকজন থাপড় দিবে, দূরে লাগাবে, কিছু ওইটা আমাদের ওইখানে হয়েছে, হুতে এটা ব্যান্ডেজ লাগবে, ব্যান্ডেজটা টাইনে ছিঁড়ে লাগবে, দেখুন ওর ভিতরে কোনো কাটা ছিঁড়া নাই, ওটা নাটক। যদি দেখেন আবু সাইদ হয়ে গেছেন বর্ষে 2 সাইডে, তাহলে বুঝবেন এটা জনগণ ঘটাইছে। কিন্তু তারা কোন দিকে যাইবে? তারা কি ঢাকা ঢাকা স্লোগান দেওয়াদের, এই যে ঢাকা না দিল্লি স্লোগান দেওয়ারকে পিটাবে, না তাদেরকে গণধোলাই দিবে? সেই জনগণকে ডিসিশন নিতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশের জনগণ এটার বিপক্ষে দাঁড়াবে এবং এদেরকে গণধোলাই দিবে, ইনক্লুডিং তারেক রহমান সহ যারা আছে, এই শিলং সালাউদ্দিন সহ যারা ডেপুটি স্পিকার, এদেরকে গণধোলাই দেওয়া উচিত। কারণ হচ্ছে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেইটা স্বাধীনভাবে চলবে। কোন দেশের, যে কোনো দেশের আপনি করতে পারেন, সেই দেশের এমবাসি আছে, একটা হোটেল আছে, সেখানে নিয়ে করতে পারেন। কিন্তু চিন্তা করেন এই একই জিনিস যদি আওয়ামী লীগ করতো যে অন্য দেশে, এরপরে পাকিস্তানের 14 এবং 15ই আগস্ট হচ্ছে পাকিস্তান এবং ভারতের স্বাধীনতা, তাহলে কি পাকিস্তানের তারা একটা জানান দিল হয়তো পাকিস্তানের স্বাধীনতা দিবস দক্ষিণ প্লাজায় আবার করবে? সুতরাং সেইটাই তারা জানান দিল। অথবা তারা এইটাও করতে পারে যে যে বাংলাদেশকে ইস্ট পাকিস্তান হিসেবে ঘোষণা দিয়ে পাকিস্তান প্রজাতন্ত্র দিবস পালন করতে পারে, সেই জানানটা হয়তো আপনাকে দিল। সেই দিকে বুঝতে হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। আসলে একদিকে যেমন আমেরিকাকে খুশি রাখার চেষ্টা করা হচ্ছে, অন্যদিকে এই বাংলাদেশকে ইস্ট পাকিস্তান বানানোর একটা চক্রান্ত চলছে এবং সেইটার ভেতরে বিএনপি আছে। কারণ তারা যতই বলুক তারা মুক্তিযোদ্ধার দল না, তাদের ভিতরে যারা ছিল মুক্তিযোদ্ধা তারা অনেক আগে চলে গেছে এবং তাদেরকে তাদেরকে মব সন্ত্রাসের মাধ্যমে হেনস্থ করা হয়েছে। যদি সেটা না হয় তাহলে এই ফজলুর রহমানরা এখন কথা বলে না কেন? ফজলুর রহমান বলেন আর যারা মুক্তিযোদ্ধা বলেন, এই যে এখন যিনি স্পিকার আছেন উনি কোথায় গেলেন? উনি কোথায় গিয়েছিলেন? কয়েকদিন আগে ইরানে গিয়েছিলেন, তাই না? ইরান কি রাজনীতি করে? ধর্মীয় রাজনীতি করে, ধর্মীয় উগ্রবাদের রাজনীতি করে। সুতরাং এদের কাছ থেকে আপনি দেশ বিক্রি কোনোদিন রক্ষা করতে পারবে না। এরা দেশ বিক্রি করবে, যেমন সেনাবাহিনী করছে, তেমন জামাত ইসলামী করছে, তেমন বিএনপি করছে। সুতরাং এরা এক অভিন্ন। এনসিপি এরা সব এক পার্টি। বাংলাদেশে এখন দুইটা মূল ধারা, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা বাংলাদেশ চেয়েছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন দিয়েছিল, আর একটা হচ্ছে যে বাংলাদেশের বিপক্ষের শক্তি যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে, যারা স্বাধীনতা চায়নি, যারা তখন পাকিস্তানকে সমর্থন করেছে এবং পাকিস্তানের অন্য যারা পাকিস্তানকে ইস্ট পাকিস্তান, বাংলাদেশকে এখন ইস্ট পাকিস্তান বানাতে চায়। ধন্যবাদ। একদম সঙ্গে থাকুন জিয়া করিম ভাই। আপনি একটু শুনি সুজাত ভাই কিভাবে দেখছেন। একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন জিয়া ভাই, যেটা আমারও মাথায় অনেকক্ষণ ধরে এটা করছিল, যে আজকে আমরা দেখলাম আমেরিকা, মানে আমরা যাদের দাস তাদের স্বাধীনতা দিবস পালন করলাম। 15 আগস্ট বা 14 আগস্ট যদি আমরা পাকিস্তানের পতাকা দেখি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, অবাক হওয়ার কিছু নাই। কিন্তু এই যে বাচ্চা, মানে ডট বাচ্চা, কি যে ডট বাচ্চারা ঢাকা না দিল্লি, তারা কোথায়? এখন তো তাদের সেই স্লোগান শোনা যায় না, নাকি সরকার ঢাকা না ওয়াশিংটন বলতে বলতে ওয়াশিংটন চলে গেছে, এই জন্য তারা বেজায় খুশি হয়ে তারা এখন সব বন্ধ করে লোকেরা। ধন্যবাদ বিপুল। আমার সহ আলোচক জিয়া করিম ভাই চমৎকার সুন্দর করে আলোচনা করেছেন, আর আরেকজন আতিউল জ্বালাময় বক্তৃতা দিয়ে বুঝাইবেন দিবেন
লুপার আলোচনা খুব চমৎকার হয়, আমি শুনি। হারু পার্টি, আমিও হারু পার্টি বা ব্রাজিল, অসুবিধা নেই তো। এবং আপনার দর্শক শ্রোতা যারা দেখছেন, আমি বিষয়টা জিয়া করিম ভাই চমৎকার বলেছেন। আমি কায়সার কামালের বক্তব্যটা পড়লাম একটু আগে। কায়সার কামাল বলছেন আমেরিকার সাথে আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক একটা ভিত্তি আছে, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক। আমি এটা কোন খুঁজে পাইনি। এই কায়সার কামালটা কে? ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার। আচ্ছা 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 আচ্ছা। অনুষ্ঠানে বলেছে যে আমাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক একটা বন্ধন আছে, সে সাংস্কৃতিক বন্ধন করতে গিয়ে যখন সেটা ঐতিহাসিকটা তো কিছুই বলে নাই, বন্ধন বলতে গিয়ে হ্যারিসনের মুক্তিযুদ্ধের সময় গানটা নিয়ে আসছে। এইটা তো জর্জ হ্যারিসন এবং রবিশঙ্কর যেটা কনসার্ট ফর বাংলাদেশ, সেটা হচ্ছে বাংলাদেশের জনগণের সঙ্গে জনগণের না, সে ওইটা নিয়ে আসছে, কিন্তু আমেরিকার সাথে ওয়েস্টার্ন কালচার কালচারই তো বুঝে না, বা এটা বাঙালি কালচার বুঝে না। আসলে এটা হচ্ছে পশ্চিমা কালচার বুঝে, পশ্চিম পাকিস্তান এটা বুঝে। আমি মুক্তিযুদ্ধের সময় আমাদের স্লোগানটা ছিল, একমাত্র স্লোগানটা কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগ দিত, বামরাও কিন্তু স্লোগানটা দিত না। কয়েকটা স্লোগান ছিল, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা। আর ছিল জাগো জাগো বাঙালি জাগো। বামরা দিত জাগো জাগো সর্বহারা জাগো। ওরা পাকিস্তানি ওয়ালি খানের নেতৃত্বে অনেক। যাই হোক, আমার এই জায়গায় আমি কয়েকদিন আগে বলেছি যে ওরা বামরা বাধ্য হয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল, স্বাধীনতা চেয়েছে, নত কারণ নতুবা রাজাকার যাতে চিহ্নিত না হতে পারে জন্য গিয়েছিল না। এদের এর পরের ক্যারেক্টারটা দেখবেন, বিশেষ করে 75-এর পরে ক্যারেক্টার। এরা কিন্তু ইয়েতে জিয়া রহমানের খালকাটা সমর্থন দিয়েছিলেন, কমিউনিস্ট পার্টি দিয়েছিল। এবং জিয়াউর রহমানের সাথে আমি দায়িত্ব নিয়ে বলতে, আমাদের সুরঞ্জিতা তখন গণতান্ত্রিক পার্টি না, উনি শ্রীমঙ্গলে সফরে এসেছিলেন জিয়াউর রহমানের সাথে, হেলিকপ্টারে চলে এসেছিলেন। সেইটা আমি যে কথা বলতে চাচ্ছি, রাজনীতিটা কোন জায়গায়। এই যে আপনি বললেন দক্ষিণ প্লাজায় পাকিস্তানের পতাকা তো বাংলাদেশে উঠছে, পাকিস্তানের স্বাধীনতা অলরেডি উদযাপন হয়েছে। এখন আমেরিকা যদি না করে, তাইলে দক্ষিণ প্লাজায় পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করার সাহস পাবে না, অগ্রসর হচ্ছে। আবার তারা বাংলাদেশে পাকিস্তান বানানোর, যে সরাসরি পাকিস্তান তো বানাতে পারবে না, পাকিস্তান বানানোর যে রাজনীতিটা আছে, ক্ষমতায় কারা বা আমেরিকা মুক্তিযুদ্ধের সময় আমেরিকার ভূমিকাটা কে ছিল? আমেরিকা কি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন? নো, আমেরিকা পাকিস্তান তো পাকিস্তান সৃষ্টির পর থেকে। মুক্তিযুদ্ধের সময় আমেরিকা কি করেছে? শেষ পর্যন্ত সপ্তম নৌবহর পাঠিয়েছে। জনগণ তো সবসময় মুক্তিকামী, আমেরিকার জনগণের একটা অংশ সবসময় মুক্তিকামী মানুষের পক্ষে। এই ফিলিস্তিন গাজায় গত ইয়ার সময় আমেরিকায় হাজার হাজার মানুষ মিছিল করে নেই, ছাত্ররা করে নেই, সরকার কি শুনে? কোন গভর্নমেন্ট শুনে আমেরিকার? না ডেমোক্রেট না রিপাবলিক, কেউ তো শুনে না। তাদের স্লোগানটা কি? আমেরিকা ফার্স্ট। আমেরিকা এমন এক জিনিস, আমেরিকা তার সেনাবাহিনী কি সারা দুনিয়ার সব সেনাবাহিনী তাদের হাতে কিনা, তারা কিনে। যতটি আমেরিকা ঘন ঘন যখন যে প্রয়োজন, একসময় তারা হত্যা করতো রাষ্ট্রনায়ককে সরাসরি, তার পরিবর্তন করেছে, তারপর ডিপ স্টেটে কাজে লাগিয়েছে। আজকের যে অবস্থাটা দাঁড়িয়েছে, আমরা যদি বাংলাদেশের যে মনস্তাত্ত্বিক ইয়েটা, বাংলাদেশের মানুষ বিশেষ করে সেনাবাহিনী অন্যান্য যারা, যে ভারত বিদ্বেষী একটা মনস্তাত্ত্বিক ভাব আছে, এইটা সরাসরি আমেরিকা না বলে, তারা প্রথমে 5ই আগস্টে বা জুলাই সন্ত্রাস তারা কি করলো, দিল্লি না ঢাকা, অর্থাৎ পিন্ডি কিন্তু বলতেছে না, পিন্ডি আসো, দিল্লি থাকবে না, কারণ দিল্লি আমাদের সাথে মুক্তিযুদ্ধের সময় ছিল। এরপরে এখন কি করতেছে, এখন দিল্লি যদি বলে, তাইলে বিএনপি যেটা চাইতেছে, বিএনপি সরাসরি পাকিস্তান হইতে চাইতেছে না, তারা মুক্তিযুদ্ধকে বিক্রি করে যেভাবে ক্ষমতায় এসেছে, সেই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকতে চায় এবং সব কিছু হালাল করতে চায়। মুক্তিযুদ্ধকে বিক্রি করে তারা এটাকে পাকিস্তান বানাবে, এইটা হচ্ছে তাদের রাজনীতি। এবং এই যে দেশ বিক্রির বিষয়টা, দেশ বিক্রি ইউনিস করেছে, কারণ দেশ বিক্রির
নাক দিয়ে চুক্তি করেই প্রথমে ইউনুস এবং ওরা ক্ষমতায় এসেছিল। বামরা বিক্রি হয়েছে ডলারের কাছে। উদিচির মারামারি আমরা দেখি নাই, এক গ্রুপ আর গ্রুপ দুষতেছে যে ডলারকে বেশি খেয়েছে, আমরা দেখি নাই। বামরা বিক্রি, সাংবাদিকরা বিক্রি হয় নাই, সেনাবাহিনী তো বিক্রি হয়েছিলই। এই জাতিসংঘ আমেরিকার হয়ে কাজ করে না, সুতরাং ওরাও বিক্রি হয়েছিল। বিক্রি হয়ে কিন্তু 5ই আগস্ট আমেরিকা ঘটিয়েছে। তারপরে দেখা গেল ইউনূস সরকার একটু বেশি পাকিস্তানকে সহায় যাচ্ছে। সে আমেরিকাপন্থী, কিন্তু জনগণের কাছে সেটা প্রকাশ্য হয়ে গেল যে পাকিস্তান হয়ে যাচ্ছে সে। কিন্তু ইউনূস এবং তারেক রহমান যখন লন্ডনে মিটিং হয়, এবং ওই যে আজকে খলিলুর রহমান কেন পররাষ্ট্রমন্ত্রী, খলিলুর রহমানকে কেন পররাষ্ট্রমন্ত্রী করা হলো? কারণ উনি আমেরিকা পাকিস্তানের মধ্যে, আমেরিকার সাথে তারেক রহমান আমেরিকার দৃষ্টিতে এক সময় সন্ত্রাসী ছিলেন, আমেরিকা নিষিদ্ধ ছিলেন, আমেরিকার সাথে মিলিয়ে দিয়েছে। কারণ বিষয়টা হচ্ছে আমেরিকা নাক দিয়েছেন আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে এবং আমরা যা করবে তাই আমরা মানব। এইটা করতে গিয়ে চায়না নাখুশ হইতে পারে। চায়না যদি নাখুশ না হয়, চায়নার একটা পদ্ধতি আছে। চায়নার পদ্ধতিটা হচ্ছে চায়না সরাসরি পয়সা দেয় না, বা ওই ব্যাংক, ওদের ব্যাংক নেই। চায়না ডেভেলপমেন্ট কাজ করায়। চায়নার কাজ উনি তারেক রহমান দুই নৌকায় পা দিয়েছে। উনি আমেরিকা তাকে জিনিস কিনবে, আমেরিকার সাথে চুক্তি হয়েছে, আমেরিকার বাইরে কিছু করতে পারবে না। আবার চায়নার সাথে চুক্তি হলো চায়নার ইনভেস্টমেন্ট থাকবে, যেমন তিস্তা এগুলো থাকবে, এখান থেকে চায়না তার পয়সা উঠে দিবে। চায়না কিন্তু সমাজতান্ত্রিক না, এটা একটা সাম্রাজ্যবাদী, অর্থনৈতিক সাম্রাজ্যবাদী দেশ। দুইটাই কিন্তু মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, দুইটাই। চায়না, আমেরিকা দুইটাই আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে, এবং দুইটার পেয়ারে দুস্থ হইল পাকিস্তান। চায়নার দুস্থ পাকিস্তান ঐতিহাসিকভাবে, এবং ঐতিহাসিকভাবে আমেরিকার দুস্থ হচ্ছে পাকিস্তান। এই কারণে এই যে কায়সার কামাল বললেন ঐতিহাসিক ভিত্তি থাকবেই, ওনারা তো মুক্তিযুদ্ধ বিরোধী। এমনটা হতে পারে না যে কায়সার কামাল এটা বুঝাইতে চাইছেন সপ্তম নৌবহর পাল্টিয়ে আমেরিকার সাথে আমাদের যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল সেই জন্য এটা ঐতিহাসিক? ওইটাই বলতেছে, এই যে বন্ধুত্ব ওই কারণে ঐতিহাসিক, যেটা যে ওনাদের উদ্দেশ্য, ওনারা এই দেশটা তো বাংলাদেশ স্বাধীনতা চায়নি, ওনারা তো চায়নি বা এখনো চায় না, এই দেশে স্বাধীনতা চায় না। আমেরিকাও কিন্তু চায় না, আমেরিকার তাবেদার চায় আমাদেরকে। এই জায়গায় তো বঙ্গবন্ধু কোনো এই জায়গায় ওনার অপরাধ, ওনার এই জায়গায় এই সবার কাছে এই কুচক্রীদের কাছে। আপনি ডোনাল্ড লুজে আসতো, মিটিং করতো কাদের সাথে? বদিউল আলম মজুমদারের ঘরে মিটিং করতো না সব ওই সুশীল শয়তানদের সাথে, সুশীল নাগরিকদের সাথে, খবিজদের সাথে, বেঈমানদের সাথে, যাদের এই মতিউর রহমান আমেরিকার ইয়ে চলে না, কোথায় মিটিং করতো? এই বদ মজুমদার ওই দিন বলে নাই যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয় তাহলে এমবেসি টাকা ফেরত, কিসের টাকা ফেরত চাইবে এমবেসি? তার মানে কি? সেই তো বলতেছে এগুলা। এই যে তাদের ঐতিহাসিক ভিত্তিটা, এই যে বললাম ঐতিহাসিক ভিত্তিটা কি? ঐতিহাসিক ভিত্তিটা সবাই মুক্তিযুদ্ধ, এই যে শফিকুর রহমান সে বলবে না কেন? তার তো পরীক্ষিত বন্ধু। কারণ মুক্তিযুদ্ধের সময় আমেরিকা কি করছে? আমাদেরকে শেষ করে দিতেছে সপ্তম নভেম্বর। তখন আমাদের পক্ষে দাঁড়িয়েছিল রাশিয়া, পক্ষে দাঁড়িয়েছিল সোভিয়েত ইউনিয়ন, সমাজতান্ত্রিক বিশ্বগুলো। আজকে রাশিয়া সমাজতান্ত্রিক বিশ্ব যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, আমেরিকা একক কর্তৃত্ব পেয়ে গেল। আজকে রাশিয়া তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতেছে। রাশিয়া সোভিয়েত ইউনিয়ন নেই, কিন্তু সে প্রতিশোধ নেওয়া। এবং বঙ্গবন্ধু কন্যার সময় দেখবেন রাশিয়ার যে ইনভেস্টমেন্ট বাংলাদেশে, এই যে রূপ পারমাণবিক, রাশিয়া চেষ্টা করছে। আমাদের বন্ধু এই জায়গার রাজনীতি, এই জায়গায় তারা ঐতিহাসিক কালচারাল মেলবন্ধন না কোন জায়গায়? আমাদের লোকজন কি ন্যাংটা হয়ে পপ গায়? এটা কি আমার বাঙালি কালচার? আমার কালচার যে বাঙালিও বাংলাদেশের বিষয়টা বুঝতে হবে। বিএনপি রাজনীতি, জিয়াউর রহমানের রাজনীতি, বঙ্গবন্ধু রাজনীতি আপনাকে বুঝতে হবে। সামান্য একটু জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশটা স্বাধীন হয়েছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। এখানে শুধু বাঙালি থাকবে। যে লালন পছন্দ করে, যে হাসন পছন্দ করে, যে রাধা রমন পছন্দ করে, সে রবীন্দ্রনাথ পছন্দ করে, সেই থাকবে এই জায়গায়। আর
বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ মানে পাকিস্তানি জাতীয়তাবাদ। ওইখানে সাম্প্রদায়িক শক্তি থাকবে, জামাত ইসলাম থাকবে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, মশিউর রহমান যাদু মিয়া মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দালাল, তাকে জিয়াউর রহমান প্রথম সিনিয়র মন্ত্রী করেছিল, প্রথম দল করার আগে সিনিয়র মন্ত্রী। তারপরে শাহজিকে প্রধানমন্ত্রী করেছে। তার মানেটা কি? রাজনীতি এই জায়গায়, এটাই আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারলেও অনেক সময় নেগেটিভ তৈরি করতে পারি না। আজকে যে আনিস আলমগীর, পান্না, মাসুদ কামালরা কথা বলে, বা ওই যারা বলতে, ওরা লাল পতাকা উড়ায় নেই, শেখ হাসিনা সরকারের রিজিম চেঞ্জের জন্য এই যে জাসদ আজকে বাসদ সৃষ্টি হয়েছে, জাসদের একটা অংশ যারা বুঝতে পেরেছেন ৭৫ তারা কি ভুল করেছে, স্বাধীনতার পরে যে ভুলটা তারা করেছেন সেটা বুঝতে পেরে ইনুবাইরা তাদের অবস্থান পরিবর্তন করে মুক্তিযুদ্ধের পক্ষের সঙ্গে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছিলেন। বাকি যারা বাসদ কোথা থেকে সৃষ্টি, আলী রিয়াজ আসে কাদের সৃষ্টি? আলী রিয়াজ জাসদের সৃষ্টি না? আজকের বাসদ খালেদ যেমন জাসদের সৃষ্টি না? আরেক বাসদ মাহমুদুর রহমান মান্না জাসদের সৃষ্টি না? এরাই তো সকল নষ্টের গুণা শুরু থেকে প্রথম থেকে, এবং তাদের চরিত্র কিন্তু বদলে নেই, একটারও চরিত্র বদলে নেই। ৫ই আগস্টের প্রমাণ হয়ে গিয়েছে এদের চরিত্র বদলে। এরা আওয়ামী লীগ দেখতে পারে না। আওয়ামী লীগ বিরোধিতার কারণে, মুক্তিযুদ্ধ বিরোধী এরা জাসদ করেছিল। জাসদ অনেক রাজাকারের সন্তান আশ্রয় নিয়েছে। এই শফিকুর রহমান নিজেই তো বলেছে জাসদ করতো। সে তার রাজনীতি শুরু হয়েছে ছাত্রলীগের পরে জাসদের পোস্টার লিখে। অনেক রাজাকারের সন্তান সেই জায়গায় আশ্রয় নিয়েছিল। সেই দিন করে নাই সেই দিন। আজকের অবস্থাটা কি? আজকে একটা কথা বলে, একটা সবগুলা চুপ, মান্না চুপ, সবগুলা চুপ। এই জাকি আজকে সে মন্ত্রী হয় নাই, রাষ্ট্র প্রচার করতেছে না, সবগুলা কিন্তু চুপ, একটা কথা বলে না। আমেরিকা বন্ধ নিয়ে যাচ্ছে সব। আজকে আমেরিকার কথা কিচ্ছু করা যাবে না, মিছিল করলেই হবে না। আজকে কই তার রাস্তায় নামে না কেন? মিছিল করলে হবে, লড়াইটা করতে হবে। লড়াইটা এমন জায়গায় আজকে যেভাবে অগ্রসর হচ্ছে, যে স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি। স্বরাষ্ট্র একজন মন্ত্রী কিভাবে বলে যে কার সাজা কি হবে, সে বলেছে ইনুবাই সে সন্তুষ্ট নয়। সে বলছে আওয়ামী লীগ, হ্যাঁ না, আমি যে কথাটা বলতে চাচ্ছি, বলেন আবার আসবো, আপনি শেষ করেন তাহলে। আমি কথা বলতে এই কারণে যে এরা কথা বলে না কেন আজকে? তার মানে কি? আজকে আমার দেশটি, আজকে আমি এখানে একটা ভবিষ্যৎবাণী করে দিয়ে যাচ্ছি। বিএনপি যে পথে হাঁটতেছে, এটা পাকিস্তান বানানোর বোধ করতেছে। তারা জামাতকে আগামীতে ক্ষমতা আনার চেষ্টা করবে, কারণ পথ সৃষ্টি হবে, লুটপাট করবে, লুটতরাজ করবে। আর মুক্তিযুদ্ধকে, এই দেশটিকে রক্ষা করার যে দলটি, সেই দলটিকে যদি নিষিদ্ধ মাঠে যদি না থাকে, তাহলে দ্বিতীয় চয়েসটা কি মানুষের? মানুষ নেগেটিভ ভোটে জামাতকে আগামীতে জিতিয়ে দেবে। এবং বিএনপি ক্ষমতায় থাকার জন্য আরেকটা ভবিষ্যৎবাণী আমি করে গেলাম, এটা আপনাদের এখানে, যে বিএনপি কোনোদিনই যে তত্ত্বাবধায়ক লড়াই করেছে, কোনোদিনই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিবে না, জানে সে হারবে। যেই দলের মানুষ এন্ডোকুশ চাপ দিয়ে সই নিতে পারে, যেহেতু বালু চুরি করতে পারে, পদ্মা বেজে মাটি চুরি করে নিয়ে যেতে পারে, এই যে আবার আসবো আমরা প্রসঙ্গে থেকে একদম ওয়াশিংটন পর্যন্ত যেতে চাই। আমি কেন বললাম রাজনীতি মানে যে পাকিস্তান বানানোর, এক কথা শেষ করি আমি, পাকিস্তান বানানোর যে মূল দীর্ঘকালীন পরিকল্পনা বিএনপি তার অজান্তে সৃষ্টি করে যাচ্ছে। জামাত ক্ষমতায় যদি আসে, সেইটা পাকিস্তান হবে না, সেই পথে বিএনপি আসতে হবে একেবারে। সাহেল আহমেদ লুপা, কি প্রশ্ন আপনার? আমি আপনাকে থিমের উপর আলোচনা করতে বলবো। আমি আর প্রশ্ন করলাম না। সরকারের স্লোগান ঢাকা না ওয়াশিংটন, ওয়াশিংটন ওয়াশিংটন। একটা কথা হচ্ছে, ঢাকা না দিল্লি, ভিসা করতে করতে এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এখন ঢাকা না ওয়াশিংটন, ওয়াশিংটন ওয়াশিংটন। বিপুল ভাই, আমরা একটা সিরিয়াস সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। যেই ট্রানজিশনের আগাম সম্ভাবনা বা উদ্বেগ শেখ হাসিনা বারবার দিয়েছেন, কিন্তু এটার উপরে কোনো ওয়ার্ক করেছিল কিনা বিগত সরকার, সেটা যতদিন তারা সরকারে ছিল ততদিন তারা হয়তো এটাকে
আটকিয়ে রাখতে পেরেছে, বাট সরকারটা পরিবর্তন হওয়ার সাথে সাথে আমরা ধীরে 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 ধীরে, আপনি দেখেন গত 2 বছরে ধীরে ধীরে কিন্তু তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। সেখানে আমরা আসলে কতদূর কি করতে পারছি সেটা আমি জানি, যে আমরা যদি বর্তমান পরিপ্রেক্ষিতে কোন দেশ চলে আসবে, কারা ক্ষমতা নিয়ে নিবে, জঙ্গিবাদী উত্থান হবে, ইসলামী মৌলবাদের উত্থান হবে, এগুলার পেছনেও যেগুলা ঘটনা আসলে ঘটে যাচ্ছে সেগুলো আমাদেরকে কিভাবে এই ট্রানজিশনটা হচ্ছে, কিভাবে এই পরিবর্তনটা হবে সেইটা জানাটা খুবই জরুরি। আপনি আজকে ঢাকা না ওয়াশিংটনে এটা বলেছেন বিকজ আমরা দেখলাম 250 বছর পূর্তি উপলক্ষে আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একটা মানে একদম আমেরিকার সামরিক যে বাদ্যযন্ত্র এগুলো বাজিয়ে খুব সুন্দর একটা প্রোগ্রাম আমরা দেখতে পেলাম। আমেরিকান দক্ষিণ প্লাজা হচ্ছে একটা এমন একটা সংরক্ষিত জায়গা যেখানে কিন্তু সাধারণ মানুষ বা কোনো থিঙ্ক ট্যাঙ্ক সরকারি মানে ন্যাশনাল তারা কেউ ওইখানে কোনো প্রোগ্রাম করতে পারে না, পারমিশন নাই। ইট ইজ আ ভেরি সেন্সিটিভ এরিয়া। সেইখানে আমেরিকার একটা বিশাল বড় প্রোগ্রাম হলো 250 বছর পূর্তি, এবং এই প্রোগ্রামে ওনারা পাবলিককে কি বোঝালো যে এটা বেসিক্যালি লুই কান, যিনি নাকি আমাদের সংসদ ভবনের ডিজাইনটা করেছিলেন, তার স্মরণে তাকে শ্রদ্ধা জানিয়ে, এবং আমেরিকার কেউ একজন আছেন ফজলুর রহমান আমাদের বাংলাদেশি, যিনি আমেরিকায় এরকম বড় বড় সিগনিফিকেন্ট সব স্থাপত্য বানিয়েছেন, তাদের দুইজনের সম্মানে নাকি এই 200 বছর পূর্তিটা ওনারা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করেছে, এটা বলার চেষ্টা করেছে। আমি এই ঘটনাতে যাওয়ার মানে আমি একে একে যাচ্ছি, আমাকে একটু সময় দিয়ে। এই ঘটনার যখন নাকি আমরা হচ্ছে তখন কিন্তু একটা অর্গানাইজেশনের জন্ম নিয়েছে সংসদ ভবনের ভিতরে। আপনারা নিশ্চয়ই যারা খোঁজ খবর নেন তারা জানেন অর্গানাইজেশনটার নাম হচ্ছে ককাস অফ আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট ইন বাংলাদেশ। হ্যাঁ, এই ককাসটার জন্ম নিয়েছে। এই ককাসটাতে বেসিক্যালি এই মানে কি হবে, পার্লামেন্টের ভিতরে একটা ছোট করে একটা অর্গানাইজেশনের 10 সদস্য বিশিষ্ট জন্ম নিয়েছে। বেসিক্যালি এই ধরনের আপনারা যদি এই ককাসগুলোর কাজ হয় বিভিন্ন দেশে তাদের দ্বারা মানে মোটের উপর যদি অল্প সময়ের মধ্যে আমি বলি, তারা একটা লবিস্ট হিসেবে কাজ করে। যেই কাজটা মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কিছু আছে, ফর এক্সাম্পল পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে তত্ত্বাবধায়ক ইউনূসের সরকারের সময় করিডোর হবে, বিপুল জনমতে সেটা করতে পারে নাই। অনেক কিছু আছে যারা নাকি এই ধরনের ককাসগুলা আমেরিকা সহ পাওয়ারফুল দেশগুলা বিভিন্ন জায়গায় এবং তাদের ইতিহাস ভালো না, সেটা জায়গায় তারা আইনি ভাবে কাজগুলোকে করিয়ে নেয়। এরকম একটা ককাসের জন্ম কিন্তু ওই দিন হয়েছে, এবং ওরাই অর্গানাইজার। এবং ওই ককাসে কারা ছিল আপনারা জানেন? 10 সদস্য বিশিষ্ট, আমি যেটা খবর পেয়েছি, আমি জানি না এটা নিশ্চয়ই অথেন্টিকই হবে, কারণ এরকম ভাবে নাম ঠিকানা তো আর ভুলভাল হবে না। এই 10 সদস্য বিশিষ্ট ককাসের চেয়ারম্যান হচ্ছে ডক্টর ওসমান ফারুক, কো চেয়ারম্যান উনি এমপি, কো চেয়ারম্যান হচ্ছে মাহবুবুর রহমান, এমপি সবাই এমপি। আর সদস্য কারা জানেন? আন্দালিব রহমান পার্থ, হুম্মাম কাদের চৌধুরী, নিপুণ রায়, তারপরে হইতেছে আক্তার আছে না, আক্তার এমপিটা জামাতের, আক্তার এমপি। তারপরে মারদিয়া মমতাজ একটা জামাতের একটা মহিলা এমপি আছে, ওই মহিলা এমপি। তারপরে নওশাদ জামির, তারপরে মীর আহমেদ বিন কাসেম, আপনি চিনতে পারছেন, জামাতের আমির যুদ্ধাপরাধী রিয়া। এই হচ্ছে সব মিলিয়ে 10টা। নিপুণ রায় একজন অন্য ধর্মের লোক রেখেছেন তারা, টু ব্যালেন্স লাইক এ সুবিধা হয় আর কি। তো এই ককাসটার জন্ম ওই দিন হয়েছে। এই ককাসটার নাম হচ্ছে ককাস অফ আমেরিকা ইন ন্যাশনাল পার্লামেন্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, এই ককাসটা এখন আমাদের এখানে কাজ করবে। কি কাজ করবে, কেন হলো, এই প্রশ্নগুলো আমাদেরকে খুঁজে বার করতে হবে। আর কেন এই এত বড় ঘটনাটা ঘটতে পারলো? কারণ আমরা কিন্তু একটা এগ্রিমেন্ট ফর্মের ভিতরে আটকে গেছি। আমাদেরকে অনেক কিছু আসলে এখন আমেরিকার পছন্দ মতো করতে হবে, আনটিল অর আনলেস এটা যেন পরিবর্তন না হয়। আপনি ইন্টারেস্টিং ঘটনাগুলো দেখেন, এই ঘটনাগুলো দেখলে আমরা রিয়েল চিত্রটা বুঝতে পারবো।
ইফ আই এম নট রং, আমি এই তথ্যটা পেয়েছি, আমি এই তথ্যটা অনেক জায়গায় দেখেছি, সেখান থেকে আমি নিয়েছি। আপনারা আরো খোঁজ খবর করেন, জানতে পারবেন। পাবলিক যারা আছেন তাদেরকেও বলছি যে খোঁজ খবর করতে, জানতে পারবেন। আমিও খোঁজ খবর করবো আরো জানার জন্য। বাট মজার ব্যাপার হচ্ছে, এই যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হলো, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারা? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, আমাদের চিফ হুইপ বোধহয় উপস্থিত ছিলেন, ডেপুটি স্পিকার উপস্থিত ছিলেন, মজা আসছি, এবং বিরোধী দলীয় নেতা কি ওটার নাম শফিক, ওটা উপস্থিত ছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের স্পিকার আবার তখন গেছেন ইরানে, মেজর হাফিজ স্পিকার সাহেব গেছেন ইরানে, ওখানে সলিডারিটি জানাতে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায়। ডেপুটি স্পিকার এখানে এসে আবার বক্তৃতাবাজি করছেন। অদ্ভুত একটা বৈপরীত্য, রাইট? পুরোটাই হচ্ছে একটা গ্রুপ পাবলিককে কনভিন্স করার চেষ্টা করছে, কারণ বাংলাদেশের পাবলিক ইজ এ ফোর্স। বাংলাদেশের, আমি আজকে একজন আমাকে বলছিল যে এই মাসেরও যে এনএসআই রিপোর্ট সরকারের কাছে গেছে, 65% মানুষ বাংলাদেশে আওয়ামী লীগকে চায়। এই রিপোর্ট আমি পেয়েছি, শুনেছি। আমরা তো, আমাদের কাছে তো সোর্সও ভেবে নাই, যেরকম টুকটাক এখান থেকে ওখান থেকে শুনে, আমার তো কিছুই নেই। কারণ আমার খুব ইন্টারেস্ট আছে বলে আমি অনেক পড়ি, খুঁটিনাটি খবরগুলো পড়ে এগুলো কালেক্ট করি। এনিওয়েজ, এখন কথা হচ্ছে যে এই যে পুরাটা একটা চিত্র আমি আপনাদেরকে বললাম, আমি আপনাদেরকে কি বললাম আসলে? আমি আপনাদেরকে বললাম আমাদের দেশ কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, সরকার কিভাবে কি করছে, সরকারের কতটুকু রুম আছে করার। সালাউদ্দিন কি নাম ওনার পুরো নাম স্বরাষ্ট্রমন্ত্রীর? সালাউদ্দিন আহমেদ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে পরশুদিন আওয়ামী লীগকে নিয়ে ভীষণ কড়া একটা বক্তব্য দিয়েছেন, এবং সাথে সাথে আওয়ামী লীগকে এখন কার্যক্রম এতদিন নিষেধ ছিল, এখন নাকি ওনারা আওয়ামী লীগের দলকে নিষিদ্ধ করতে প্রস্তুত হয়েছে। একটা মধ্যযুগীয় একটা কালচার ওনারা তৈরি করছে, মধ্যযুগীয় ব্যবস্থা ওনারা তৈরি করছে। কাদের জন্য করছে? আচ্ছা, লুই কানের কথা বলতেছেন। লুই কান এই সংসদ ভবনটা এমন ভাবে তৈরি করেছিলেন যেন বাংলাদেশের জনগণ এবং সংসদ ভবন, কারণ বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ, একটা কানেকশন থাকে। আমরা তো কানেকশন বিচ্ছিন্ন করে দিচ্ছি। আমরা মানে কি, এই সরকার করছে মানে বাংলাদেশ করছে। বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশের মানুষ, আমাদেরও এখানে একটা স্টেক হোল্ডার আমরা বাংলাদেশের, ওটা আমাদের দেশ। তার মানে কি, বাংলাদেশের জনগণের সাথে আস্তে আস্তে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সংসদ, ওই সংসদ ভবনে যারা বসে আছে সংসদের লোকজন। আমরা দেখছি একটা, আন্ডার দ্য টেবিল হচ্ছে আর একটা। এই বিষয়গুলো যদি আমরা বোঝার চেষ্টা না করি, আপনি বলবেন সরকার ঢাকা না দিল্লি কি ওয়াশিংটনে, ডেফিনেটলি ওয়াশিংটন বলছে 100%। এই যে আমাদের যে একটা পররাষ্ট্র মন্ত্রী, কি নাম এই ভদ্রলোকের? খলিলুর রহমান। এত নাম আমার এখন স্মৃতিশক্তি কমে যাইতেছে। রজার খলিল। হ্যাঁ, রজার খলিল। এই খলিল সাহেব, আপনি বুঝতে হবে এই খলিলুর রহমান পাওয়ারটা কোথা থেকে আসতেছে। যেখান থেকে পাওয়ার আসতেছে তাদের ইন্টারেস্ট কিন্তু 100% সে ফুলফিল করছে, 100% ফুলফিল করছে। সত্যি কথা বলতে, ইউনূস যেই টাইমে চলে গেছে, ইউনূসের কাজ করে দিয়ে গেছে। ইউনূসের মেবি মিশন অ্যাকমপ্লিশ, যদি স্বপ্নে দেখে যে সে প্রেসিডেন্ট হইলেও আমাদের কিছু যায় আসে না, না হইলেও আমাদের কিছু যায় আসে না। যদি আমাদের টোটাল ব্যবস্থার এই যে একটা সেটেলমেন্টের মধ্যে গেছে, এবং সবচেয়ে বড় কথা যে নামগুলো আমি বললাম, আমদালিব পার্থ কি শুধুই কি বলবো, ওনার রাজনৈতিক দলকে ভুলে গেছি নাম, ওনাদের তারেক রহমানের বন্ধু, আপনার তাই মনে হয়? আমদালিব পার্থ বিভিন্ন জায়গায় লিঙ্ক আছে। সো রিয়েলিটিটাকে সামনে আপনাকে আনতে হবে, বুঝতে হবে। তারপরে ঘুমমাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, আরেকটা ওটার নাম কি মীর কাসেম কি জানি, ওর ছেলে। তারপরে আক্তার। আপনি মানুষগুলোকে দেখেন না,
এরা হচ্ছে ওই ককাসের মানুষ। তার মানে কি আমেরিকার একটা ককাস হয়েছে, সেখানে আমাদের পার্লামেন্টে সেই ধরনের লোকগুলাকাই তো নিছে যারা তাদের পারপাসটা সার্ভ করবে। যখন জনমতের তোড়ে কোনো কিছু পারবে না আইনি ভাবে এটাকে বৈধতা করায় নিবে। যে কাজগুলা ওরা করতে চায় বহির্বিশ্বের বড় বড় পাওয়ারফুল লোকগুলা, তারা আইনি ভাবে করায় নিবে। তারা একটা ককাস তৈরি করেছে, এটা পৃথিবীর অনেক দেশে হয়, আপনারা একটু পড়াশোনা করেন তাহলে জানতে পারবেন। খোদ আমেরিকার ভিতরে আছে, তাইওয়ান বিষয়ক, জাপান বিষয়ক আছে। সো দ্যাট এখন তাহলে এখান থেকে আমাদের বের হওয়ার উপায়টা কি? ডেফিনেটলি উপায় আছে। মানুষ, যেই মানুষগুলো, আমি আপনার বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে আমার ফোনটা কোথায় বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার 250 বছরের পূর্তি হয়েছে। অসুবিধা কি? অসুবিধা আছে, কারণ কি জানেন, এটা প্রোটোকলের মধ্যে পড়ে না, এটা নিয়মের মধ্যে পড়ে না, সেই জন্য অসুবিধা আছে। ব্যতিক্রম যখনই ব্যতিক্রম হবে তখনই ওটা অ্যালার্মিং। এই তুমুল ব্যতিক্রমটা কেন হলো? কারণ এবং আনু মোহাম্মদ কিন্তু এটা বলেছেন, আমি আনু মোহাম্মদকে আপনার শোতে অনেক গালিগালাজ করি, বাট হি ইজ দ্য অনলি পার্সন, অনলি ওয়ান এন্ড অনলি পার্সন আনু মোহাম্মদ। উপায় নাই গোলাম হোসেন নাকি? উপায় থাকুক বা না থাকুক বিপুল ভাই, হি ইজ দ্য অনলি পার্সন যে নাকি এই কথাটা বলছে। বাংলাদেশে কি আর কোনো মানুষ নাই? সলিমুল্লাহ খানরা এখন কোথায়? এমপি যারা হয়েছে, জোনায়েদ সাকি, মানে এখন তো গালি আসতেছে। বাংলাদেশে রাস্তায় থাকতে, আওয়ামী লীগ থাকলে তখন ঝান্ডা নিয়ে বেরিয়ে যেত, তারা কোথায়? মানুষ নাই। আসিফ নজরুল হারামজাদাটা কোথায়? কথা বলতে পারে না। সুতরাং সবাই ডলারের ভাগ পাইছে, কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। ডলারের ভাগ আছে তো, ডলার পাইলে পকেটে ডলার গেছে, এখন আর কথা বলবে কেন? কথা বলবে? কথা বলবে বলবে না। এই আনু মোহাম্মদরা আনু মোহাম্মদরা বলছিল যে হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। আনু মোহাম্মদ মাঝখানে পরে বলছেন আমি ভুল করছিলাম, কিন্তু এই যে ভুলটা, এই ভুলের খেসারত এখন আমরা দিচ্ছি। কিন্তু তারপরেও আপনি যেহেতু আগে ওকেও পিটানো দরকার, কারণ ওর এই ভুলের জন্য আজকে মানুষ এত বড় বিপদে আছে। জিয়া ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের কি করতে হবে? প্রায়োরিটি লিস্টটাকে আলাদা করতে হবে। এখন আমাদেরকে এই যে আমি লোপা যত কথা বলি, আনু মোহাম্মদদের মতো লোকেরা যদি আইসা একটা, সুলতানা কামালদের মতো লোকেরা একটা স্টেটমেন্ট দেয়, ইট উইল ওয়ার্ক। সুলতানা কামাল বলেন, খুশি কবির বলেন, মালেকা বেগম সব মরে গেছে, ওদের কুলখানি হয়ে গেছে, ওদের কথা বাদ দেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে ওনারা এখন কেউ কথা বলতেছেন না কেন? ইট ইজ এ সিরিয়াস ম্যাটার। ডলার পকেটে গেলে ওরা কথা বলবে, ডলার পকেটে গেছে নানাবিধ কারণে। আর সবচেয়ে বড় কথা, জীবন তো বলবেন কেন? তারা তো ডেকে নিয়ে আসছেন, বলবেন কেন? দেখে নিয়ে আসছেন। এই এনজিও একটা যে ভয়াবহ ভাইরাস, আজকের দিনে তো আমরা বুঝতে পারতেছি, সাধারণ মানুষ হয়তো আজকে বুঝতে পারতেছে না, 10 বছর পরে বুঝতে পারবে, 5 বছর পরে বুঝতে পারবে, 3 বছর পরে বুঝতে পারবে। বাট সেই সময় কি হবে ভয়াবহ অবস্থা, সেটা তো চিন্তা করতে হবে আমাদেরকে। আমার কথা হচ্ছে 200 হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইউএসএ, কিন্তু আমি নিজে এখানে আমার বন্ধুদেরকে ইন্ডিপেন্ডেন্স ডে বানাই, বাট যে নিয়মটা আছে, ডেকোরামটা আছে, কি হয় এমবাসিতে হয়, বা সরকারি ভাবে হলে রাষ্ট্রপতির বাসভবনেও হতে পারে। দেয়ার আর সো মেনি প্লেসেস। এখানে হচ্ছে মানে আমি ক্ষমতায় বসাইলাম চুক্তি, আমি ক্ষমতায় বসাইলাম, এত পয়সা খরচ করলাম ওই ইয়েতে করার জন্য, এমবাসিতে করার জন্য। এক্স্যাক্টলি। এখন আমার কথা হইতেছে যে আমাদেরকে বুঝতে হবে আমাদের স্ট্রেংথটা কোথায়। আমাদেরকে দেখেন, শেখ হাসিনার একটা বক্তব্য আমি কিছুদিন আগে, আপনার শরীর একটা বক্তব্য সাইফুল আমিন ভাই প্রচার করেছিল, আমি শুনেছিলাম। উনি বলেছে আমাদের হিউম্যান রাইটস আমাদের কথা শুনছে না, কোনো কিছুই আমাদের কথা শুনছে না। তাহলে আমাদের কথা শুনছে কে? ওই যে রিপোর্ট আসছে না, মানি কন্ট্রোল করে সবকিছু। আপনাকে মানি কার হাতে এবং কে কার হাতে মানি আছে সে কন্ট্রোল করবে। এক্স্যাক্টলি। কোনোদিন শুনবে না যতক্ষণ পর্যন্ত ইউ ডোন্ট হ্যাভ মানি। এক্স্যাক্টলি। এক তো মানি নাই, সেটা তো আছেই, কিন্তু আমাদের হাতে একটা বিশাল বড় বিষয় আছে, বিশাল বড় শক্তি আছে। সেই শক্তিটা কি জানেন?
কারণ আমরা পারি না অস্ত্র চালাতে, আমরা করি মুখে কথা বলে, আমরা লিখি। আরেকটা শক্তি আছে আমাদের হাতে, আমি অস্ত্র বলবো না, এটাকে বলবো শক্তি, সেটা ওই যে 65% লোক বাংলাদেশকে চায়, আওয়ামী লীগকে চায় বা মুক্তিযুদ্ধের পক্ষে, সেই 65% লোক হচ্ছে মানুষ, হচ্ছে আমাদের শক্তি। সেই শক্তিকে যদি আমরা মোবিলাইজ করতে চাই, তাহলে আমাদের দরকার রাজনৈতিক শক্তি। সেই রাজনৈতিক শক্তি যদি মনে করে যে সকল যারা কথা বলছে, যারা তাদের এনার্জি নষ্ট করছে, সারাদিন কথা বলছে, বিভিন্ন ধরনের কাজ করার ক্ষমতা আছে, তাদেরকে যদি আমরাও যদি এরকম কিছু একটা বানাতে পারি, আমাদেরকে এই মানুষগুলোকে আমাদেরকে হেল্প করতে হবে। বিকজ বাংলাদেশ একটা মধ্যযুগীয় একটা বর্বর অবস্থার মধ্যে আছে, যেখানে আজকে আমি একজন সাংবাদিকের সাথে কথা বলছিলাম, এটাই বলে আমি ছেড়ে দিচ্ছি, সাংবাদিকের সাথে কথা বলছিলাম, কারণ আমরা কি করছি, আমরা মনে করেন একজন খুব বিখ্যাত মানুষ, তাকে নিয়ে কোনো কিছু যদি হয়, তাকে নিয়ে আমরা তার পিছনে আমরা অনেক বেশি ক্যাম্পেইন করছি। ওই সাংবাদিক মানুষজনটি আমাকে বলছে, আপা আমি তো আসলে একলা লড়ি, আমার আগেও কেউ নাই, পিছেও কেউ নাই, আপনারাও তো কিছু বলেন না। আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমাদের সাংবাদিকরাও কিন্তু কথা বলতে পারছে না, আমাদের বুদ্ধিজীবীরা আমাদের পক্ষে যারা কথা বলতে পারছে না, কোথায় জাফর ইকবাল স্যার, কোথায় মোবাশ্বের স্যার, কোনো কেউ কথা বলতে পারছে না, আমাদের পলিটিশিয়ানরা কথা বলতে পারছে না। তো বাংলাদেশে এই যে কথা বলতে পারছে না, এই সংখ্যাই তো সবচেয়ে বেশি। কিন্তু সবাই তো বলে আমরা কথা বলার স্বাধীনতা পাইছি এখন, সবাই বলে। হ্যাঁ, যারা পেয়েছে তারা তো পেয়েছে, তারা তো এই যে ককাস বানাচ্ছে। একেবারেই সঙ্গে থাকুন। লুপা, সময় কম, তারপরও শুনতে হবে, বলতে হবে, সময় কম, পরে আয়োজনে যেতে হবে। জিয়া ভাই, তাহলে শেষ পর্যন্ত এখন আমরা কোথায় যাচ্ছি, কোন পথে হাঁটছি আসলে? আপনাকে ধন্যবাদ। আসলে ব্যাপারটা যদি দেখেন যে ইটস নট দ্যাট সিম্পল, যে আমাদের জনমত গঠন করতে হবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার হচ্ছে যে আমাদের কথা বলা বন্ধ করলে চলবে না। 3 নাম্বার হচ্ছে যে আপনারা যদি কেউ মনে করেন যে ইন্ডিয়া আপনার পক্ষে না, ইন্ডিয়া আপনার পক্ষে না, আপনাকে এই জিনিসটা ক্লিয়ার হতে হবে। কেন আমি বলছি তার কারণ আমি দিচ্ছি, প্রমাণ সহ দিয়ে দিচ্ছি। আপনার মনে আছে 96 আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে এই তেল, গ্যাস, বিদ্যুৎ নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, যে বাংলাদেশ তেলের উপরে, গ্যাসের উপরে ভাসছে। তখন ভারতের সঙ্গে চুক্তি হচ্ছিল এবং ভারত চাচ্ছিল যে, এবং সারা পৃথিবী জুড়ে সবাই বলতেছিল যে বাংলাদেশে মানে এত পরিমাণ গ্যাস এটা এক্সপোর্ট করতে হবে, ভারত বলতেছিল, এবং এইটা বিরোধিতা করছিল আওয়ামী লীগ, যার জন্য আওয়ামী লীগকে পরাজয় বরণ করতে হয় 2001 সালে। এবং এইটা যারা দেশকে ভালোবাসে, ইন্ডিয়া এবং ইন্ডিয়াও জানে যে যেটা অন্যদের দিয়ে সম্ভব, যা তারা যতই বিরোধিতা করুক, ইন্ডিয়া তার স্বার্থ আদায় করতে পারবে, যেটা জামাত ইসলামী, বিএনপির মাধ্যমে, সেটা আওয়ামী লীগের মাধ্যমে কোনো দিন পারবে না, নেভার। আপনাকে এই প্রমাণ সহ দেখায় দে, শেখ হাসিনার সময় বাংলাদেশের আয়তন বাড়ছে, তাই না? বাংলাদেশের সমুদ্র সীমা বাড়ছে, এইটা কি অন্য জামানায় হইতে পারছে? ইন্ডিয়াকে ইনভেস্ট করাইছে, ইন্ডিয়াকে বাধ্য করছে যে তোমরা এই যেটার মাধ্যমে তেল আসছে সেটা, এটা কি অন্য সরকার পারতো না? উল্টা বাংলাদেশের জিনিস ওই দেশে চলে যেত। সুতরাং নির্বাচিত দেশপ্রেমিক সরকার থাকলে এইগুলো করতে পারবে না। এই যে আপনি বলতেছেন যে 5ই আগস্টে ইন্ডিয়া জানতো না, ইন্ডিয়া রকি জানতো না, তাহলে তারা কেন এটা শেখ হাসিনাকে সতর্ক করে নাই বা অন্যদেরকে সতর্ক করে নাই? আপনারা যদি বলেন যে না ইন্ডিয়া জানতো না, আমি বলবো এটা আমি এটা বিশ্বাস করি না। এটার সঙ্গে যেমন ইন্ডিয়া যুক্ত আছে, আমার জানা মতে ইন্ডিয়া যুক্ত আছে, এবং ইন্ডিয়ার বিশেষ করে বিরোধী দল যারা, তারা এটার সঙ্গে ডিপ স্টেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল একেবারে। সুতরাং এই ডিপ স্টেটের সঙ্গে ইন্ডিয়ার বিরোধী দল, আমি নাম বললেই না এখন আর, বিরোধী দল যুক্ত ছিল, এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছিল যে বাংলাদেশের এই চক্রান্তকারীরা, যারা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, তারা এক হয়ে এই কাজটা করেছে। তখন মানুষকে বোকা বানানোর জন্য যারা স্লোগান দিয়েছে, যার মানুষকে নামাতে গেলে বঙ্গবন্ধুরই ভাষণ বাঁচাতে হয়েছে। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সংখ্যায় একজন হলেই তোমাদের, যদি সংখ্যায় একজন হও তাহলে তোমাদের ন্যায্য দাবি আমরা মেনে নিব। আপনারা যারা দেখছেন যে এই মাহবুব কামাল, মাসুদ কামাল, যারা কথা বলছেন, এরাও একটা
স্টেক হোল্ডার, আপনার মনে রাখতে হবে এরাও কিছু জন্য আপনার কথা বলে, এদের কথায় যদি ভুলে যান তাহলে ভুল করবেন। এরাও লাল পতাকার ঝান্ডা উড়াইছিল। সুতরাং এরা কোন দিকের মানুষ আপনারা বুঝতে হবে যে এরা হয়তো কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এই কাজগুলি এখন করছে। একেবারে। সুতরাং আপনার এই ব্যাপারগুলি সতর্ক থাকা। এখন আপনি যেখানে, আমি তাদের স্বার্থ ডেফিনেটলি দেব। আপনি যদি আমার পার্সপেক্টিভ চিন্তা করেন, আমি আমার স্বার্থ ডেফিনেটলি দেব। বাংলাদেশ তার স্বার্থ দেখবে কি দেখবে না সেটা বাংলাদেশের জনগণকে ডিসিশন নেবে, জনগণকে মাঠে নামতে হবে। যদি জনগণ মাঠে নামে তাহলে সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে। আপনার এই সরকার কেমন সরকার চিন্তা করেন যে 3 মাসের মাথায় তাকে সেনাবাহিনী নামাতে হয়। আমি তো বলবো সেনাবাহিনী ব্যারাকে নেন, দেখেন জনগণ কি করতে পারে। সুতরাং এইখানে সেনাবাহিনীও স্টেক হোল্ডার, সেনাবাহিনী এটার সঙ্গে যুক্ত। এই যে কাজটা করলো, এই কাজের পেছনে সেনাবাহিনী নেই আপনি মনে করেন? ডেফিনেটলি সেনাবাহিনী আছে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সরাসরি জড়িত। সুতরাং এই কাজগুলি করা হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং এখনো সেনাবাহিনী মাঠে আছে। কেন, কি কারণে সেনাবাহিনী আছে? সেনাবাহিনী তো চলে যেতে পারতো, সেনাবাহিনী তো কোনো কাজ নেই এখন নির্বাচিত সরকার, সেনাবাহিনী। আর শিলং সালাউদ্দিন যেটা বলেছেন, উনি কোন ভিত্তিতে আওয়ামী লীগের বিচার, কিসের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে বিচার করবে? সুতরাং এইগুলি হচ্ছে এক একটা এজেন্ডা আছে তাদের, সেইটা করছে। এই যে মহসিন রশিদ বলেন, এরা বলেন, সবারই এক একটা স্টেক হোল্ডার আছে যাদেরকে খুশি করার জন্য এগুলো করতেছে, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, আপনার যাতে আওয়ামী লীগ কর্মীদেরকে বোকা বানানো যায় বা তাদেরকে দেখবেন বিভিন্ন সময় তারা এইগুলো করে তাদেরকে গ্রেপ্তার করা। আপনার এই যে জেডাই খান পান্নার কথা বলা আছে, সে নিজে ঘোষণা দিয়ে সে যায়নি, ওখানে আওয়ামী লীগ নেতারা হেনস্থ হয়েছে, আওয়ামী লীগ নেতারা গ্রেপ্তার হয়েছে। আমরা জায়গায় থেকে যদি এখন আলোচনা আগাই যাই একেবারে শেষ পর্যায়ে যে ভাই, এই যে নতুন ভাইসরয়ের যুগে বাংলাদেশ প্রবেশ করলো কিনা? কিসের যুগে? আমার নাম জিয়াবাই না, জিয়াবাইকে জিজ্ঞেস করলাম। নতুন ভাইসরয় মানে এখন বাংলাদেশের নতুন ভাইসরয় হচ্ছেন মিস্টার ব্র্যান্ড ক্রিস্টেনসন। হ্যাঁ, তিনি কি সব তাইলে ইয়ে করছেন কিনা, হত্যা কিনা? সেইটা না, তাদের খুশি করার জন্য, তাদেরকে তোয়াজ করার জন্য, তাদের পা চাটার জন্য শফিকরা এটা করছে। যে শফিকরা বলতেছে আমরা তোমাদের পিছনে, তোমরা আমাদের জন্য এটা করছো, আমরা তোমাদের খুশি এবং দরকার হলে আরো দিয়ে দিব। তাদের পা চাটার জন্য এটা করতেছে। সেটা পা চাটতে হবে, দরকার হলে জিব্বা দিয়ে পা চাটবে। শফিকুর রহমান সহ, এই জোনায়েদ সাকি সহ, এই অনেকদিন বছর চাটতেছে, এটা তাদের বিষয় নয়। সুজাত ভাই, তাহলে এই পা চাটার পরিণতি কি, এই পা চাটার পরিণতি হচ্ছে আমরা ওয়াশিংটন? পা চাটা তো আছে নতুন নয়, এটা তো বছরের যুগের পর পা চাটতে যখন তারা প্রথমে চেষ্টা করেছে বঙ্গবন্ধুকে দিয়ে, আমেরিকা স্বাধীনতার পর বঙ্গবন্ধুকে চেষ্টা করেছে, প্রধানত পারে নাই। শেখ হাসিনাকে দিয়ে পারে নাই, সুতরাং যখন পারে নাই তখন বঙ্গবন্ধুকে সরিয়েছে, শেখ হাসিনাকে সরিয়েছে। আমি যে কথা, যে বারবার জনগণের কথা বলতেছে, জনগণ রূপাদিরা বলেন NSI এর রিপোর্ট 65%, তার মানে আরো বেশি আছে। জনগণ তো প্রস্তুত, আমি তো প্রস্তুত না। আমার নেতৃত্বটা কই? জনগণ এখন রিক্সাওয়ালা নেতৃত্বকে মানে না তো, আমাদের সমাজটা তো সেইভাবে না। যারা ওই যে আপনার যে কি বল আনুমা, যাদের কথা, এরা তো ভুল করে না, এটা অপরাধ করেছে। এটা তাদের অপরাধ, ভুল আর অপরাধ, এটা অপরাধ পুরো দেশটাকেই শেষ করে দিয়েছে। যাওয়াই বলেন সেনাবাহিনী, আর এই সরকারটা তো সেনাবাহিনীর সরকার, আমেরিকার সরকার, দুইটাই মতো পাল্টে সক্রিয় থাকবে। প্রশ্নটা হচ্ছে এখন একটি মাত্র দল, একজন মাত্র নেতা শেখ হাসিনা, তাকে সিদ্ধান্ত নিতে, দলকে সিদ্ধান্ত নিতে হবে। জনগণ কিন্তু প্রস্তুত, এটা বারবার জনগণ, তাকে সিদ্ধান্ত নিতে হবে। এখন একটি মাত্র ইস্যু, দেশটাকে বাঁচাতে হবে। দেশ কি পাকিস্তান হবে নাকি বঙ্গবন্ধুর বাংলাদেশ? এই জায়গাটায় আসতে হবে। আর একটা কিছু ব্যক্তি স্বার্থ, জাতীয় স্বার্থ, জনগণের, বঙ্গবন্ধু শেখ মুজিব হাজার বছর একজন সৃষ্টি হয়, একজন জন্ম নেয়, বছরে 10 বছরে জন্ম নেয় না। একজন শেখ মুজিব জন্ম নিতে 1000